প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের যে সেটটি রয়েছে তার সম্পূর্ণ সমাধান আমরা আজকে করব। আর এইবারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের মোট টোটাল নাম্বার 90, অর্থাৎ 90 ফুল মার্কস, যেখানে তোমাদের রাইটিং থাকবে 30 নাম্বার। অর্থাৎ তোমাদেরকে এখন থেকেই রাইটিংয়ের পার্টটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর কোশ্চেন প্যাটার্ন, এটা আমরা 2-3টে সেট কমপ্লিট করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কেমন ধাঁচে কোশ্চেন আসবে। প্রথমেই দেখো সিন রয়েছে। এই গল্পটির নাম হচ্ছে এ শিপ রেক্ট সেলর, অর্থাৎ এ শিপ রেক্ট মানে হচ্ছে জাহাজ ডুবি বা সামুদ্রিক দুর্ঘটনায় বিধ্বস্ত। সেলর মানে আমরা জানি যে নাবিক। লিখেছেন ড্যানিয়েল ডিফো। তোমাদের বলে রাখি যে এই শিপ রেক্ট সেলার অর্থাৎ রবিনসন ক্রুশোর গল্পের যে অংশটুকু রয়েছে তা কিন্তু মূলত একটি বিশাল ও কালজয়ী উপন্যাসের খুবই ছোট্ট একটি অংশ। বিখ্যাত লেখক ড্যানিয়েল ডিফোর লেখা রবিনসন ক্রুশো উপন্যাসটি অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চে ভরপুর। একটি নির্জন দ্বীপে একা আটকে পড়া কিভাবে তিনি অর্থাৎ রবিনসন ক্রুশো প্রতিকূলতার পরিস্থিতিতে লড়াই করে বেঁচেছিলেন, কিভাবে নিজের থাকার জায়গা তৈরি করেছিলেন এবং দিনের পর দিন ধৈর্য ধরে টিকেছিলেন, তার প্রতিটি অধ্যায় খুবই রোমাঞ্চকর। এখানে তোমাদের পাঠ্য বই কেবল 1 বছর তিনি কিভাবে ছিলেন সেখানে সে অংশটুকু রয়েছে, কিন্তু জাহাজ কিভাবে ডুবলো, তিনি কেন জাহাজে করে সমুদ্রে গিয়েছিলেন এবং তিনি কিভাবে সেই দ্বীপ থেকে বেরিয়ে এসেছিলেন সেটা জানার জন্য তোমরা উপন্যাসটি পড়ে দেখতে পারো অথবা কোনো স্টোরি টেলিং চ্যানেলে শুনতে পারো। এতে তোমাদের জানার পরিধি যেমন বাড়বে, তেমনি প্রতিকূল পরিস্থিতিতে হার না মানার এক দুর্দান্ত শিক্ষাও পাবে। এই গল্পটা এই উপন্যাসটা কিন্তু খুবই অসাধারণ, তোমরা শুনে কিংবা পড়ে দেখতে পারো। চলো শুরু করি। অন সেপ্টেম্বর 30, 1659, আই মিজারেবল রবিনসন ক্রুশো। 1659 সালের 30শে সেপ্টেম্বর আমি একজন দুর্দশাগ্রস্ত রবিনসন ক্রুশো বিইং শিপরেক্ট ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম, তীব্র বা প্রচণ্ড ঝড়ের সময় জাহাজডুবি হয়ে কেম অন শোর অন দিস ডিসমেল আইল্যান্ড। আমি এসেছিলাম এই বিষণ্ণ দ্বীপের তীরে। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার। আমি এইটাকে নাম দিয়েছিলাম হতাশার দ্বীপ। আই ওয়াজ অলমোস্ট ডেড অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রাউন্ড। আমি প্রায় মারা গিয়েছিলাম আর আমার সঙ্গী সাথীরা ডুবে মারা গিয়েছিল। আই হ্যাড নাইদার ফুড। আমার ছিল না কোনো খাদ্য, হাউস বাড়ি অর্থাৎ বাসস্থান, নর ক্লথেস এবং কোনো বস্ত্র, কিছুই ছিল না। আই ফিয়ার্ড আই উড বি ডিভার্ড বাই ওয়াইল্ড বিস্ট। আমি ভয় পেয়েছিলাম আমি হয়তো বন্য পশুদের উদরস্থ হব। উদরস্থ মানে আমাকে বন্য পশুরা হয়তো কেউ খেয়ে নেবে। হোয়েন নাইট কেম আই স্লেপ্ট ইন এ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স। যখন রাত্রি এলো আমি একটা গাছের ওপর ঘুমালাম বন্য প্রাণীদের ভয়ের। ইট রেন্ড অল নাইট। সারা রাত্রি ধরে বৃষ্টি হলো। দ্য রেন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে উইথ গাস্ট অফ উইন্ড। পরের দিন দমকা হাওয়ার সঙ্গে অবিরাম বৃষ্টি চলেছিল। অনলি এ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার। কেবলমাত্র আমার জাহাজের কিছুটা ধ্বংসাবশেষ একটু কম জল থেকে দেখা যাচ্ছিল। আমি সাঁতরে সেই ধ্বংসাবশেষটির কাছে গিয়েছিলাম টু রেস্কিউ অ্যান্ড সিকিউর, উদ্ধার করতে এবং নিশ্চিত করতে, ফর মাই সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস, অর্থাৎ কিছু খাবার এবং অন্যান্য ব্যবস্থাদি উদ্ধার করতে তিনি সাঁতরে সেই ধ্বংসাবশেষটির কাছে গিয়েছিলেন। আই ওয়াজ অ্যাবেল টু কালেক্ট সাম উড। আমি সক্ষম হলাম সংগ্রহ করতে কিছু কাঠ, ক্যাবেল, দড়ি, স্ট্রিং, তার, এ নাইফ, ছুরি, নেলস, পেরেক অ্যান্ড এ গান এবং বন্দুক। I also collected a hammock and some canvas with which I made a tent. আমি সংগ্রহ করলাম একটি ঝোলানো বিছানা এবং কিছু শক্ত কাপড়ের তৈরি জাহাজের পাল, যা দিয়ে তাঁবু তৈরি করেছিলাম। I caught some ink and paper. আমি কিছু কালি এবং কাগজও পেয়েছিলাম। I also found some money but they were useless to me in the barren island. আমি কিছু টাকা পয়সাও পেয়েছিলাম, কিন্তু সেগুলো এই বিচ্ছিন্ন দ্বীপে পুরোপুরি অপ্রয়োজনীয় ছিল। I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. মানুষের লেনদেনের সাধারণ প্রবাহ থেকে আমি প্রায় কয়েক মাইল দূরে ছিলাম। I was convinced I had to spend the rest of my life alone in the wild, desolate island. আমি ভেবেই নিয়েছিলাম যে আমাকে বাকি জীবনটা এই নির্জন নিঃসঙ্গ বন্য দ্বীপে একাই কাটাতে হবে। I searched long for a place of safe habitation. আমি অনেকক্ষণ ধরে একটা নিরাপদ বাসস্থানের জন্য জায়গা খুঁজছিলাম। I found a little plain on the side of a rising hill.
আমি একটা খাড়া পাহাড়ের পাশে একটা ছোট সমতল ভূমি খুঁজে পেলাম। অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল দেয়ার ওয়াজ এ হলো প্লেস ওন ইন লাইক দ্য এন্ট্রান্স টু এ কেভ। পাহাড়টির পাথুরে দেওয়ালের ওপর ছিল একটি ক্ষয়ে যাওয়া পাথুরে জায়গা, ঠিক গুহার প্রবেশের মতো। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন জাস্ট বিফোর দিস হলো আই রিসলভড টু পিচ মাই টেন্ট। সবুজ সমতলের ওপর ঠিক এই ফাঁপা অংশটির সামনে আমি আমার তাঁবু তৈরি করতে সিদ্ধান্ত নিলাম। আই কাট দ্য উড আই কালেক্টেড ইন্টু স্টেক্স। আমার সংগ্রহ করা কাঠগুলোকে আমি কাটলাম খুঁটির আকারে। আই ড্রোভ দেম ইনটু দ্য গ্রাউন্ড ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট। আমি সেগুলোকে মাটিতে পুঁতে দিলাম অর্ধবৃত্তাকারে আমার তাঁবুর চারপাশে। দ্য স্টেক্স স্টুড 6 ইঞ্চিস অ্যাপার্ট ফ্রম ইচ আদার। খুঁটিগুলো একে অপরের থেকে প্রায় 6 ইঞ্চি দূরত্বে ছিল। আই পুট দ্য ক্যাবেল আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ। আমি মোটা তারটি যেটি জাহাজ থেকে উদ্ধার করেছিলাম, দ্য স্টেক্স ইন দ্য ম্যানার অফ এ ফেঞ্চ। আমি সেটিকে খুঁটিগুলির চারধারে বেড়ার মতো বেঁধে দিলাম। আই ইউজড এ শর্ট ল্যাডার টু গো ওভার দ্য ফেঞ্চ। আমি ছোট ছোট মই ব্যবহার করতাম বেড়াটিকে টপকানোর জন্য। ওয়ান্স ইন আই উইথড্রিউ দ্য ল্যাডার আফটার মি। একবার ভেতরে প্রবেশ করার পর আমি মইটিকে সরিয়ে নিতাম, সো দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, যাতে আমি বাইরের জগৎ থেকে পুরোপুরি সুরক্ষিত থাকতে পারি। ইনটু দিস টেন্ট আই ব্রট অল মাই স্টোর অ্যান্ড প্রভিনশনস। আমি আমার সমস্ত সম্পদ এবং ব্যবস্থাদি এই তাঁবুর মধ্যেই এনেছিলাম। এ দাগে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভিন অল্টারনেটিভস। রবিনসন ক্রুশো ওয়েন্ট টু দ্যাট আইল্যান্ড ইন দ্য ইয়ার 1659। অর্থাৎ রবিনসন ক্রুশো কোন সালে সেই দ্বীপে গিয়েছিলেন? 1659 সালে। অন সেপ্টেম্বর 30, 1659 হি ফিয়ার দ্যাট হি উড বি কিল্ড বাই ওয়াইল্ড বিস্ট। এখানে রয়েছে হোয়েন নাইট কেম আই স্লিপড ইন এ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স। 3 দাগে রবিনসন ক্রুশো সিকিউরড সাম ফুড অ্যান্ড আদার প্রভিশন ফ্রম দ্য রেক অফ দ্য শিপ। এখানে রয়েছে আই সোয়াম টু দ্য রেক টু রেস্কিউ দ্য অ্যান্ড সিকিউর ফর মাই সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস। 4 নম্বর টু মেক এ টেন্ট হি ফাউন্ড এ লিটিল প্লেন অন দ্য সাইড অফ এ রাইজিং হিল। অর্থাৎ তাঁবু টাঙানোর জন্য তিনি কার পাশে একটি সমতল জায়গা পেয়েছিলেন? রাইজিং হিল অর্থাৎ ছোট পাহাড়ের ঢালে। টু গো ওভার দ্য ফেঞ্চ রবিনসন ক্রুশো ইউজড এ। বেড়া পার হওয়ার জন্য রবিনসন ক্রুশো কী ব্যবহার করতেন? শর্ট ল্যাডার অর্থাৎ একটি ছোট মই। 2 দাগে অ্যাট নাইট রবিনসন ক্রুশো স্লিপড ইন এ ট্রি ফর, এখান থেকে লিখবে ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স এ অবধি। 2 দাগে হি ওয়াজ সাম 100 লিগস আউট অফ দ্য, এখানে উত্তরটা হবে দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড। এরপর 3 দাগে দ্য স্টেক্স স্টুড, এখানে উত্তরটা হবে 6 ইঞ্চিস অ্যাপার্ট ফ্রম দ্য ইচ আদার। খুঁটিগুলি কিভাবে পোঁতা হয়েছিল? একে অপরের থেকে 6 ইঞ্চি দূরত্বে। সি এর দাগে কজ আর এফেক্ট রয়েছে। কজ মানে হচ্ছে কারণ আর এফেক্ট মানে ফলাফল। এখানে এফেক্ট দিয়েছে রবিনসন ক্রুশো সোয়াম টু দ্য রেকড শিপ, অর্থাৎ রবিনসন ক্রুশো সাঁতরে ভাঙা জাহাজে গিয়েছিলেন। কজ অর্থাৎ তোমাকে লিখতে হবে কারণটা কেন গিয়েছিলেন। দেখো উত্তরটি এখান থেকে হবে টু রেস্কিউ অ্যান্ড সিকিউর ফর, এখানে মাইটা হবে না, মাইটা কেটে গিয়ে এখানে লিখবে হিস সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস এই অবধি। এরপর এখানে কজ দিয়েছে হি উইথড্র দ্য ল্যাডার আফটার গোয়িং ওভার দ্য ফেঞ্চ, অর্থাৎ বেড়া পার হওয়ার পর তিনি মইটি ভেতরে টেনে নিতেন। এর ফলে কি হতো? দেখো উত্তরটি এখান থেকে হবে আই আছে, এখানে আই হবে না, এখানে হবে হি। আইটা কেটে গিয়ে এখানে হবে হি ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, অর্থাৎ এর ফলে তিনি বাইরের জগৎ থেকে পুরোপুরি সুরক্ষিত রাখতে পেরেছিলেন নিজেকে। এরপর 2 তাকে রিড দ্য ফলোয়িং পোয়েম। যে কবিতাটি রয়েছে এই কবিতাটি তোমাদের পাঠ্য বইয়ের হান্টিং স্নেক, হান্টিং মানে হচ্ছে শিকারের উদ্দেশ্যে ঘোরা, স্নেক মানে হচ্ছে সাপ, লিখেছেন জুডিথ রাইট। সান ওয়ার্ন্ড ইন দ্য লেট সিজনস গ্রাস। শরতের শেষভাগের সুন্দর ও স্নিগ্ধ রোদে উত্তপ্ত হয়ে আন্ডার দ্য ওয়াটামস জেন্টলেস্ট স্কাই। শরতের সবচেয়ে শান্ত আকাশের নিচে উই ওয়াকড অ্যান্ড ফ্রোজ হাফ থ্রু এ পেস। আমরা হাঁটছিলাম এবং এক পা ফেলার মাঝপথেই থমকে দাঁড়ালাম। দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই। কারণ একটি বিশাল কালো সাপ এঁকে বেঁকে চলে গেল। হেড ডাউন টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল। মাথা নিচু চলার পথে জিভ লকলক করছিল। হি কোয়েস্টেড থ্রো দ্য পার্টিং গ্রাস। সে দুভাগে সরে যাওয়া ঘাসের মধ্য দিয়ে শিকার খুঁজছিল। সান গ্লেজড হিজ কার্ভস
অফ ডায়মন্ড স্কেল। সূর্যের আলো তার হীরার মতো আঁশের বাঁকগুলোতে চকমক করছিল। অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস। এবং তাকে পার হয়ে যেতে দেখে আমাদের শ্বাস আটকে এসেছিল। হোয়াট ট্র্যাক হি ফলোড, হোয়াট স্মল ফুড ফ্লেড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইনটেন্ট। সে কোন পথ ধরে যাচ্ছিল কিংবা কোন ছোট শিকার তার ভয়ঙ্কর লক্ষ্যের হাত থেকে জীবন্ত অবস্থায় পালিয়ে বাঁচল, উই স্কেয়ারলি থট, তা আমরা প্রায় ভাবিনি। স্টিল অ্যাজ উই স্টুড আওয়ার আইস ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট। আমরা কেবল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে আমাদের চোখ দিয়ে তার চলার পথেই তাকে দেখছিলাম। কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডেড হি ওয়াজ গান। শীতল, বিপজ্জনক অথচ দারুণ সুন্দর সাপটি চলে গেল। ইন্টু দ্য গ্রাস দ্যাট হিড হিজ প্রে। সে ঘাসের ভেতরে যা তার শিকারকে লুকিয়ে রেখেছিল। উই টুক এ ডিপার ব্রেথ অফ ডে। আমরা স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেললাম। লুকড অ্যাট ইচ আদার অ্যান্ড ওয়েন্ট অন। একে অপরের দিকে তাকালাম এবং আবার চলতে লাগলাম। এরপরে এর দাগের কোশ্চেন অ্যান্সারগুলি দেখো। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভিন অল্টারনেটিভস। দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন ওয়ার ওয়াকিং আন্ডার দ্য জেন্টেল স্কাই ইন। অর্থাৎ কবি এবং তার সঙ্গী কোন ঋতুর শান্ত আকাশের নিচে হাঁটছিলেন? উত্তর হবে অটাম। দ্য কালার অফ দ্য স্নেক ওয়াশ। সাপটির রং কী ছিল? উত্তর হবে ব্ল্যাক। দ্য স্নেক মুভড থ্রু দ্য, মানে সাপটি কোনখান দিয়ে, মানে কিসের মধ্য দিয়ে যাচ্ছিল? উত্তর হবে গ্রাস। ইন দ্য সানলাইট দ্য স্কেল অফ দ্য স্নেক গ্লেজড লাইক। অর্থাৎ সূর্যের আলো পড়ে সাপের গায়ের আঁশ কিসের মতো চকচক করছিল? উত্তর হবে ডায়মন্ড। বিয়ের দাগে রয়েছে হোয়াই ডিড দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন লুজ দেয়ার ব্রিথ। কেন কবি এবং তার বন্ধুরা তাদের নিঃশ্বাস প্রায় হারিয়ে ফেলেছিলেন? এর উত্তরটি হবে দেখো। দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন লস্ট দেয়ার ব্রিথ ইন ফিয়ার অ্যান্ড ওয়ান্ডার বিকজ দে স এ হিউজ ব্ল্যাক স্নেক পাজিং বাই দেম। কবি এবং তার সঙ্গীর নিঃশ্বাস ভয়ে ও বিস্ময়ে থমকে গিয়েছিল, কারণ তারা একটি বিশাল কালো সাপকে তাদের সামনে দিয়ে চলে যেতে দেখেছিল। এরপর দুয়ের দাগে দেখো, হোয়াট ডিড দ্য পোয়েট স্কেয়ারসলি থিঙ্ক। মানে কবিরা কি ভাবতেই পারলেন না? এর উত্তর হবে দ্য পোয়েট স্কেয়ারসলি থট অ্যাবাউট দ্য পথ দ্য স্নেক ওয়াজ ফলোয়িং অর দ্য স্মল ক্রিয়েচার দ্যাট এসকেপড ফ্রম দ্য স্নেকস অ্যাটাক। অর্থাৎ সাপটি কোন পথ ধরে যাচ্ছিল বা কোন ছোট প্রাণীটি তার আক্রমণের হাত থেকে বেঁচে পালিয়েছিল সেই কথা কবি প্রায় ভেবেই পাননি। তিনের দাগে রিড দ্য ফলোয়িং প্যাসেজ। IRNSS-1E, the fifth satellite of the Indian Regional Navigation Satellite System, IRNSS-1E। এই IRNSS-1E, যা ভারতীয় আঞ্চলিক নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের পঞ্চম উপগ্রহ, will be launched on board the Polar Satellite Launch Vehicle PSLV-C-31 from the spaceport of Sriharikota on January 20। তা 20শে জানুয়ারি শ্রীহরিকোটার মহাকাশ কেন্দ্র থেকে পোলার স্যাটেলাইট ভেহিকেল PSLV-C-31 এর মাধ্যমে উৎক্ষেপণ করা হবে। IRNSS-1E is scheduled for launch at 9:31 AM from the second launch pad at the Satish Dhawan Space Center at Sriharikota, about 100 km from Chennai। চেন্নাই থেকে প্রায় 100 কিমি দূরে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে সকাল 9:30, মানে 9:31 IRNSS-1E উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হয়েছে। সিটি হেডকোয়ার্টার ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো সেড টুডে। চেন্নাই ভিত্তিক ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো আজ জানিয়েছেন, stating that IRNSS-1E carries two types of payloads, navigation and ranging payload। IRNSS-1E দুই ধরনের পেলোড বহনের কথা উল্লেখ করেছে। একটি হচ্ছে পেলোড নেভিগেশন, মানে পথ নির্দেশক পেলোড, আর একটি হচ্ছে দূরত্ব নির্ণায়ক পেলোড। ইসরো সেড নেভিগেশন পেলোড উইল ট্রান্সমিট নেভিগেশন সার্ভিস সিঙ্গেলস to the users and will be operating in L5 band and S band। ইসরো জানিয়েছে যে নেভিগেশন পেলোডটি ব্যবহারকারীদের কাছে সিগন্যাল পাঠাবে এবং এটি L5 ব্যান্ড ও S ব্যান্ডের হয়ে কাজ করবে। দ্য রেঞ্জিং পেলোড কনসিস্ট অফ এ সি ব্যান্ড ট্রান্সপন্ডার হুইচ ফ্যাসিলিটেটস অ্যাকিউরেট ডিটারমিনেশন অফ দ্য রেঞ্জ অফ দ্য স্যাটেলাইট। ইসরো আরও জানায় যে
রেঞ্জিং পেলোডটিতে একটি সি ব্যান্ড ট্রান্সপন্ডার রয়েছে যা উপগ্রহের সঠিক দূরত্ব নির্ণয়ে সহায়তা করে। ইট সেড অ্যাডিং দ্যাট IRNSS-1E অলসো ক্যারিড কর্নার কিউব রেট্রো রিফ্লেক্টরস ফর লেজার রেঞ্জিং। এর সাথে যোগ করা হয় যে IRNSS-1E-তে একটি লেজার রেঞ্জিংয়ের জন্য কর্নার কিউব রেট্রো রিফ্লেক্টরও রয়েছে। এ হাইলি অ্যাকিউরেট rubidium atomic clock is part of the navigation payload of the satellite. একটি অত্যন্ত নির্ভুল রুবিডিয়াম পারমাণবিক ঘড়ি এই উপগ্রহের নেভিগেশন পেলোডের অংশ। IRNSS-1E is the fifth navigation satellite of the 7 satellites constituting the IRNSS space segment. মোট 7টি উপগ্রহ নিয়ে গঠিত IRNSS ব্যবস্থার মধ্যে IRNSS-1E হল পঞ্চম উপগ্রহ অ্যান্ড হ্যাজ এ লিফট অফ মাস অফ 1425 কেজি এবং এর উৎক্ষেপণের সময় এর ওজন হল 1425 কেজি। Its configuration is similar to that of its predecessors IRNSS-1A, 1B, 1C and 1D. এর গঠন ও বৈশিষ্ট্যগুলো এর পূর্ববর্তী উপগ্রহ IRNSS-1A, 1B, 1C এবং 1D এর মতোই একই রকম। ইসরো স্যাটেলাইট সেন্টার ISSC ডিরেক্টর M. Annadurai had earlier said all 7 satellites of IRNSS are expected to be in the orbit by March 2016. ইসরো স্যাটেলাইট সেন্টার ISSC এর পরিচালক M. Annadurai পূর্বে বলেছিলেন যে 2016 সালের মার্চের মধ্যে IRNSS এর 7টি উপগ্রহে কক্ষপথে স্থান পাবে বলে আশা করা হচ্ছে। এর দাগে চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। IRNSS-1E উইল বি লঞ্চড অন, অর্থাৎ IRNSS-1E কখন উৎক্ষেপণ করা হবে? জানুয়ারি 20। IRNSS-1E is scheduled for launch at IRNSS-1E উৎক্ষেপণের নির্ধারিত সময় কখন? 9:31 AM. সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ইজ অ্যাট সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত? শ্রীহরিকোটা। IRNSS-1E ইজ দ্য স্যাটেলাইট অফ IRNSS-1E কততম নেভিগেশন? এটা ছিল 5th নেভিগেশন। IRNSS-1E হ্যাজ এ লিফট অফ মাস অফ 1025 kg. The number of satellites which are expected to be in the orbit by March 16 is 2016 সালের মার্চের মধ্যে কতগুলি উপগ্রহ কক্ষপথে থাকার কথা বলা হয়েছে? 7টি উপগ্রহ কক্ষপথে থাকার কথা বলা হয়েছে। বিয়ের দাগে দেখো স্টেট ওয়েদার দ্য স্টেটমেন্ট আর ট্রু অর ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। ইসরো সেড দ্যাট IRNSS-1E ক্যারিজ 4 টাইপ অফ পেলোড নেভিগেশন। ফলস, কারণ এখানে আমরা পড়েছিলাম যে IRNSS-1E ক্যারিজ 2 টাইপ অফ পেলোডস নেভিগেশন অ্যান্ড এতটা লিখলেই হবে। নেভিগেশন পেলোড উইল বি অপারেটিং ইন L6 ব্যান্ড অ্যান্ড S ব্যান্ড, এটাও ফলস, কারণ L5 ব্যান্ড অ্যান্ড S ব্যান্ড। এখান থেকে হবে নেভিগেশন পেলোড উইল বি অপারেটিং L5 ব্যান্ড অ্যান্ড S ব্যান্ড। এরপর 3 দাগে one of the part of the navigation payload of the satellite is a highly accurate rubidium atomic clock. স্যাটেলাইটের নেভিগেশন পেলোডের একটি অংশ হলো একটি অত্যন্ত নিখুঁত রুবিডিয়াম পারমাণবিক ঘড়ি, এটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে এ হাইলি অ্যাকিউরেট রুবিডিয়াম অ্যাটমিক ক্লক ইজ পার্ট অফ দ্য নেভিগেশন পেলোড অফ দ্য স্যাটেলাইট। এই অবধি। এরপর সি এর দাগে স্টেটমেন্ট অ্যান্ড রিজন। স্টেটমেন্ট মানে বক্তব্য, রিজন মানে হচ্ছে কারণ। দ্য রেঞ্জিং পেলোড কনসিস্ট অফ এ সি ব্যান্ড ট্রান্সপন্ডার। রেঞ্জিং পেলোডে একটি সি ব্যান্ড ট্রান্সপন্ডার রয়েছে। রিজন, কারণ হুইচ ফ্যাসিলিটেটস অ্যাকিউরেট ডিটারমিনেশন অফ দ্য রেঞ্জ অফ দ্য স্যাটেলাইট, যা স্যাটেলাইটের সঠিক দূরত্ব নির্ধারণে সহায়তা করে। IRNSS-1E ক্যারিজ কর্নার কিউব রেট্রো রিফ্লেক্স। IRNSS-1E কর্নার কিউব রেট্রো রিফ্লেক্টর বহন করে। রিজন অর্থাৎ কারণ হবে ফর লেজার রেঞ্জিং, লেজার রেঞ্জিংয়ের জন্য। 4 দাগে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দে আর গোয়িং টু নিউ দিল্লি নেক্সট মন্ডে। এখানে
গোয়িং হলো না, কারণ এখানে গোয়িং একা বসতে পারে না, তার সাথে অ্যাম ইজ আর যোগ করতে হয়। আর এখানে গো হলো না, কারণ গো হচ্ছে প্রতিদিনের অভ্যাস, কিন্তু এখানে নেক্সট মন্ডে রয়েছে, আগামী সোমবার বলা রয়েছে, তাই এখানে গো তো হবে না। আর গোয়িং হয়েছে কারণ ভবিষ্যতে কোনো কাজ আগে থেকেই 100% ঠিক করা থাকলে, যেমন আগামীতে সোমবার মানে আগামী সোমবারে দিল্লি যাওয়া হবে, সেখানে আর গোয়িং বসেছে। আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক বিফোর মাই মাদার এন্টার দ্য রুম। এখানে হ্যাড ডান হবে, কারণ দেখো এখানে দুটো বাক্য রয়েছে, ঠিক আছে। বাক্যে বিফোর শব্দটা, এই যে বিফোর রয়েছে, বিফোর শব্দটা দেখলে তার আগের ঘরে হ্যাড এবং হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম হবে, কারণ যে কাজটি আগে শেষ হয় তাতে হ্যাড বসে। অতএব যখনই দেখবে বিফোর রয়েছে, তোমরা এখানে দেখে হ্যাড আর তার সাথে ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দেবে। এরপর 3 নম্বরে রয়েছে হি। তার আগে দেখো এখানে রয়েছে যে সিন্স। যখন কোনো বাক্যে সিন্স দেখবে তখন সেখানে হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন হবে, সেখানে কখনোই হ্যাড বিন কিংবা ওয়ার্কস বসবে না। অতএব এখানে হবে হি হ্যাজ বিন ওয়ার্কিং, ঠিক আছে। বাক্যে যদি সিন্স বা ফর এরকম কোনো সময়, যেমন এখানে দেখো 1999 বলা রয়েছে, কোনো সময় বলা থাকলে সেখানে চোখ বন্ধ করে তুমি হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন বসিয়ে দেবে। এরপর 5 নম্বরে রয়েছে আন্ডারলাইন দ্য ক্লজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর। দেখো একে তাকে রয়েছে দিস ইজ দ্য কার হুইচ মাই ফাদার হ্যাড বট ইয়েস্টারডে। এখানে কার রয়েছে, কার হচ্ছে নাউন, অর্থাৎ নাউনের আগে মানে নাউনের পাশে যে বসে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়েছে। ইট ইজ রেনিং সো উই শুড স্টে অ্যাট হোম। এখানে দুটি বাক্যকে যখন শো, অ্যান্ড, বাট, অর এই সমস্ত কিছু দিয়ে জোড়া লাগানো হয় তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে, ঠিক আছে। এখানে শো দিয়ে জোড়া লাগানো হয়েছে দুটো বাক্যকে, তাই এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। দে নো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট পারসন। এখানে নো হচ্ছে ভার্ব, ভার্বকে প্রশ্ন করলে মানে যদি কোনো উত্তর পাওয়া যায়, এখানে দেখো ভার্বকে প্রশ্ন করলে দে নো, তারা জানে, তারা কি জানে, দে নো মানে তারা জানছে কি, যে সে একজন সত্যি খুব সৎ ব্যক্তি। এখানে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, তাই এটা হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজ হবে যখন প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, মানে ভার্বকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, তখন সেটা হবে নাউন ক্লজ। 6 দাগে রয়েছে ঋতু ইজ বিউটিফুল অ্যান্ড সি ইজ অলসো ইন্টেলিজেন্ট। এটা চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এটা আমাদের সিম্পল সেন্টেন্সে করতে হবে। সিম্পল সেন্টেন্সে করতে গেলে পুরো বাক্যটাতে মানে পুরো বাক্যে একটি আসল ক্রিয়া মানে ভার্ব থাকবে। কোনো যেখানে অ্যান্ড রয়েছে, কোনো অ্যান্ড, বাট, শো দিয়ে দুটি আলাদা বাক্যকে জোড়া দেওয়া যাবে না। তার মানে আমাদের এখানে মেন করতে হবে কি, অ্যান্ডটাকে তুলে দিতে হবে। দেখো উত্তরটা, বিসাইডস বিইং বিউটিফুল, ঋতু ইজ ইন্টেলিজেন্ট। মূল বাক্যে কিন্তু দুটি গুণ রয়েছে, মানে ঋতুর দুটা গুণ রয়েছে। একটা হচ্ছে ঋতু হচ্ছে খুব সুন্দরী, তার পাশাপাশি সে হচ্ছে খুব বুদ্ধিমতী। আগেই বলেছি যে ভার্ব একটা থাকতে হবে, তাই এখানে আমরা হচ্ছে বুদ্ধিমতীর আগে ইজ ক্রিয়াটা বসিয়েছি, একবারই ব্যবহার করেছি। এরপর 2 দাগে রয়েছে উই মাস্ট ইট টু লিভ, চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স। এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে। কম্পাউন্ড সেন্টেন্স মানে দুটি স্বাধীন বাক্যকে অর মানে অথবা, অ্যান্ড এবং, বাট মানে কিন্তু ইত্যাদি শব্দ দিয়ে যুক্ত করতে হবে। যেমন আগেরটা আমাদেরকে অ্যান্ডটা তুলে দিতে হয়েছিল সিম্পল সেন্টেন্সে, আর কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের অর, অ্যান্ড এবং বাট দিয়ে বাক্যকে যুক্ত করতে হবে। এখানে দেখো উত্তর হবে উই মাস্ট ইট অর উই ক্যান নট লিভ। এখানে অর কেন হলো, বাঁচতে গেলে আমাদের খেতেই হবে। এটাকে দুটো আলাদা টুকরো করলে দাঁড়ায় যে আমাদের খেতে হবে, উই মাস্ট ইট আমাদের খেতে হবে, এটা একটা বাক্য। আর 2 নম্বর হচ্ছে না খেলে আমরা বাঁচবো না, তাই দুটো টুকরোকে যুক্ত করতে আমরা মাঝখানে অর মানে না হলে বা নতুবা বসিয়েছি। 3 দাগে আই হ্যাড লস্ট মাই পার্স বাট আই হ্যাভ ফাউন্ড ইট, চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। এখানে আমাদের এই বাক্যটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। এখানে উত্তর হয়েছে দেখো অলদো আই হ্যাড লস্ট মাই পার্স আই হ্যাভ ফাউন্ড ইট, কমা দিয়ে আই হ্যাভ ফাউন্ড ইট। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটি প্রধান বাক্য থাকে আর একটি তার উপর নির্ভরশীল বাক্য থাকে। এটিকে সাধারণত অলদো বা দো, বিকজ, ইফ এইগুলো দিয়ে যুক্ত করতে হয়। এখানে অলদো হয়েছে কারণ বাক্যটিতে দুটি বিপরীত ঘটনা আছে। একটি হচ্ছে পার্স হারিয়ে ফেলা মানে একটি খারাপ ঘটনা, আর একটি হচ্ছে সেটা আবার খুঁজে পাওয়া আবার মানে একটি ভালো ঘটনা। যখন দুটি উল্টো ঘটনা ঘটে থাকবে তখন কম্পাউন্ডের বাট তুলে দিয়ে সেখানে শুরুতে দো বা অলদো দিয়ে বসিয়ে দিলেই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। 7 দাগে রাজু আস্কড হিজ ফ্রেন্ড ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা পেন। এখানে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে।
রাজু আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি হ্যাড অ্যান এক্সট্রা পেন। এখানে ইফ হয়েছে কারণ যে প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়, যেমন তোমার কাছে কি কলম আছে, উত্তর হ্যাঁ বা না, সেগুলো তুমি যে কোনো একটা বললেই তোমার কাজ মিটে যাবে, উত্তর হয়ে যাবে। সেগুলোর ক্ষেত্রে ইনভাইটেড কমা তুলে দিতে হবে এবং সেখানে ইফ বসাতে হবে। আর এখানে হ্যাভ থেকে হ্যাড হয়েছে কারণ রাজু প্রশ্নটা অতীতে করেছিল, তাই ভেতরে প্রেজেন্ট টেন্স এর মানে সেখানে হ্যাভ ছিল, প্রেজেন্ট টেন্স ছিল, তার বদলে অতীতে গিয়ে হয়েছে হ্যাড। আর অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্নটা তুলে দিতে হবে। ডাইরেক্টে প্রশ্ন করা হলেও ইনডাইরেক্টে সেটা সাধারণ বাক্যের মতো সোজা হয়ে যায়। 2 দাগে হিজ বিহেভিয়ার অ্যানোয়েড এভরি ওয়ান প্রেজেন্ট ইন দ্য পার্টি, এটা চেঞ্জ দ্য ভয়েস। এর উত্তরটি হবে এভরি ওয়ান প্রেজেন্ট ইন দ্য পার্টি ওয়াজ অ্যানোয়েড অ্যাট হিজ বিহেভিয়ার। এখানে উত্তরটিতে ভালো করে দেখো, এখানে ওয়াজ অ্যানোয়েড রয়েছে কারণ প্রশ্নটা আমাদের ছিল পাস্ট টেন্সে, তাই আমরা এখানে করেছি ওয়াজ অ্যানোয়েড। ঠিক আছে। আর তারপর দেখো এখানে অ্যাড বসেছে। আমরা কি জানি ভয়েস চেঞ্জে সবসময় বাই বসে, কিন্তু এখানে অ্যাড বসেছে কারণ অ্যানয় মানে হচ্ছে বিরক্ত করা, সারপ্রাইজ মানে অবাক করা, বিরক্ত করা অবাক করাগুলোর পর মানে মানুষের আচরণের কথা বললে বাই এর জায়গায় অ্যাড বসানো ইংরেজি গ্রামারের নিয়ম। 3 দাগে দ্য স্ট্রেঞ্জার সেড প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, চেঞ্জ দ্য মোড অফ নারেশন, এটা আমাদের নারেশন চেঞ্জ করতে হবে। তো দেখো উত্তরটি, দ্য স্ট্রেঞ্জার রিকোয়েস্টেড টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। এখানে রিকোয়েস্টেড হয়েছে কারণ ইনভাইটেড কমার ভেতরে রিকোয়েস্ট বসাতে হয়েছে কারণ প্লিজ কথাটি রয়েছে, দয়া করে কিছু চাওয়া মানে অনুনয় বিনয় করা, তাই সেট তুলে দিয়ে আমরা এখানে রিকোয়েস্টেড বসেছি। আর এখানে টু বসেছে কারণ আদেশ, অনুরোধ বা উপদেশের ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা তুলে দিয়ে ভার্বের আগে শুধু একটা টু বসিয়ে বাক্যটা জুড়তে হয়। দেখো তারপর ভার্ব দিয়ে বাক্যটা শেষ করেছি। আর এখানে সেখানে ছিল মি কোশ্চেনে, এখানে হিম করেছি কারণ লোকটি এখানে স্ট্রেঞ্জার রয়েছিল, মানে স্ট্রেঞ্জার বলেছিল যে আমাকে জল দাও, স্ট্রেঞ্জারকে জল দাও। আমরা যখন অন্য কাউকে বলবো, আমি তো আর অন্য কাউকে আমাকে বলতে পারি না, তাই না? আমরা যখন অন্য কাউকে বলবো তখন তাকে বলবো হিম, তাই এখানে মেয়ের জায়গায় হিম বসেছে। 8 দাগে দেখো এখানে তোমাদের কয়েকটা শব্দ দেওয়া রয়েছে, এখানে শব্দগুলো একই সমার্থক শব্দ তোমাদের আনসেন থেকে নিয়ে এসে এখানে বসাতে হবে। দ্য মুভমেন্ট অফ শিপস অর এয়ারক্রাফট, জাহাজ বা বিমানের চলাচল এর দিক নির্ণয় এটা আমরা এখানে দেখেছিলাম কি নেভিগেশন উত্তর হবে। 2 দাগে রয়েছে সেন্ড ফরওয়ার্ড, মানে সামনের দিকে প্রেরণ করা বা সংকেত পাঠানো। আমরা এখানে দেখেছিলাম যে ট্রান্সমিট মানে হচ্ছে সংকেত পাঠানো বা সম্প্রচার করা। এরপর 3 দাগে রয়েছে মেক ইজি, সহজ বা সুবিধাজনক করে তোলা, এর উত্তর হবে ফ্যাসিলিটেটস মানে সহজতর করে তোলা। তারপর রয়েছে এক্স্যাক্ট মানে একদম সঠিক বা নির্ভুল, এর উত্তর হবে অ্যাকিউরেট। আমি ভেবেছিলাম যে একটা ক্লাসেই রাইটিংগুলো শেষ করে দেব, কিন্তু সেটা সম্ভব হলো না কারণ এর মধ্যেই ক্লাসটা আধ ঘন্টার কাছাকাছি চলে গেছে। আরও যদি রাইটিং করতে যাই তাহলে আরও এক্সট্রা 20 মিনিট লাগবে। আমি রাইটিংগুলো পরের ভিডিওতে অবশ্যই সলভ করে দেবো।